চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH আমি আজকে জবাব চাই বাংলাটা শুরু করব একটা ম্যাপ দেখিয়ে। একটা ম্যাপ দেখাবো, অর্থাৎ একটা মানচিত্র দেখাবো, আমাদের দেশের মানচিত্র, অন্য কোনো দেশের না, আমাদের দেশের একটি মানচিত্র, যে মানচিত্রে আমি 12টা জায়গা দেখাবো, মোটামুটি 11-12টা জায়গা দেখাবো। কেন আমি এই মানচিত্র দেখাচ্ছি? জিওগ্রাফির ক্লাস হচ্ছে, ভূগোলের ক্লাস হচ্ছে, আমি কি ভূগোলের মাস্টার মশাই নাকি? না, এই মানচিত্রটা আসলে বলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা একা হয়ে পড়েছেন। একদম ঠিক শুনছেন, এই মানচিত্র বলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কতটা একা হয়ে পড়েছেন। এই মানচিত্র বলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই রাজ্যগুলোর না বিরোধী না শাসক, যে যেখানেই থাকুক, অ্যান্টি বিজেপি স্ট্যান্ড পয়েন্টে যে যেখানে থাকুক, তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, সাথে নেই, লড়াইতে নেই, সহযোগিতায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে হেরে যাচ্ছেন, জাতীয় রাজনীতিতে একা হয়ে পড়ছেন, এবং সে কারণে তৃণমূল কংগ্রেসের ফ্রাস্ট্রেশন বাড়ছে, তৃণমূল কংগ্রেসের চিরবির করা বাড়ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এই মুহূর্তে আইসোলেটেড হয়ে পড়েছেন। এবার আমি ম্যাপটা দেখাবো, ফুল ফ্রেমে সেই ম্যাপটা দেখি। এই 12টি রাজ্যে SIR হচ্ছে, এই 12টি জায়গাতে SIR হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে SIR হচ্ছে, আপনারা সবাই জানেন, আমি জানি, কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ বাদে গুজরাটে বিজেপির বিরোধীরা আছে, তারা কিন্তু কেউ দিল্লিতে আসলো না। কেরালায় এই যে ইন্ডি জোট টোট বলা হয় না, বিজেপি বিরোধী একটা জোট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার CPM না হয় না আসুক, কেরালায় CPM তারা কিন্তু এলো না। ছত্তিশগড়, সেই ছত্তিশগড়েও এই মুহূর্তে কেউ আসেনি। 12টি রাজ্য। এবার আমি ভালো করে দেখুন, আমি নিজে আসছি, এবার আমি নিজে ফ্রেমে আসছি, দেখুন ভালো করে। এই 12টি রাজ্য, এই 12টি রাজ্যের একটা জায়গাতে, গোয়া, কেরালা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এই প্রত্যেকটি জায়গার একটা জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে দাঁড়াবার জন্য কোনো কংগ্রেসের, কোনো সমাজবাদী পার্টির, কোনো কেরালার, তামিলনাড়ুর কোনো বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল মমতার বিরুদ্ধে পাশে দাঁড়ানোর জন্য এসেছে। তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে জোট সঙ্গী যারা, তারা রয়েছেন। তামিলনাড়ুতে MK স্ট্যালিন নেই। আন্দামান নিকোবরে এত বাঙালি রাজনীতিবিদ রয়েছেন। আন্দামান নিকোবরে একটা সময় তৃণমূল কংগ্রেস নিজের দাঁত ফুটাতে পেরেছিল, তৃণমূল কংগ্রেসে কেউ আন্দামান নিকোবর থেকে আসেনি। মধ্যপ্রদেশ বিজেপির বিরুদ্ধে যারা রয়েছে, না কংগ্রেস এসেছে না অন্য কোনো দল এসেছে। উত্তরপ্রদেশ, গোয়া, কেরালা, লক্ষদ্বীপ, রাজস্থান, এই সমস্ত জায়গাতে SIR হচ্ছে দাদা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র SIR এর বিরোধিতা করছেন। মানে ধরে নিতে হবে গোটা দেশে হয় বিরোধী মানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, নয়তো অন্য কোথাও কোনো ঝামেলা চলছে না। শুধু ঝামেলাটা হচ্ছে এই বাংলাতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেম। অখিলেশ যাদব, MK স্ট্যালিন, এরা তো অন্তত পাশে থাকতে পারতো। পিনারাই বিজয়ন, ইনি তো পাশে দাঁড়াতে পারতেন, কেউ পাশে দাঁড়িয়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে একলা হয়ে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন
ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেকে অনেক ব্র্যান্ডিং করেছে, কিন্তু বাংলা যদি একবার মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান তাহলে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্সটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন। এবং এটা কল্যাণ ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের দ্বারা এই ব্র্যান্ড বিল্ডিংটা করা সম্ভব নয়। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে লড়াইটা করতে হচ্ছে। কোনো কোম্পানির মালিককে দেখেছেন নিজে একদম বসে থেকে ক্ল্যারিক্যাল যে কাজগুলো সেই কাজটা করতে? কোনোদিন দেখবেন না। যে খুব বড় রেস্তোরাঁর মালিক, 10-12টা রেস্তোরাঁ আছে, তাকে কোনোদিন দেখেছেন সকালে রেস্তোরাঁ নাম্বার 1-এ গিয়ে রান্না করতে, দুপুরে রেস্তোরাঁ নাম্বার 2-তে গিয়ে রান্না করতে দেখেছেন? না, দেখতে পাবেন না। তার কারণ সেখানে টিম ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে কর্মচারীরা রয়েছেন, প্রত্যেকে যোগ্য দক্ষ সংগঠন চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র সম্বল, ভরসা, শেষ সুযোগ, শেষ আশ্রয়, যাই বলা হোক না কেন। এবারের নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার নির্বাচন। কিন্তু তারপরেও মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনৈতিকভাবে আইসোলেটেড হচ্ছেন, অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন। কালকে এত কিছু বললেন ইলেকশন কমিশনকে নিয়ে, আজকে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনকে নিয়ে কোনো ঝাঁঝালো বক্তব্য নেই। তার কারণ তিনি বুঝে গেছেন, তিনি মিষ্টির প্যাকেট দিন, তিনি ফুলের তোড়া দিন, তিনি নলেন গুড়ের রসগোল্লা নিয়ে যান, তিনি ভালো ফুচকা নিয়ে যান, তিনি মাখা সন্দেশ নিয়ে যান, তিনি পাটিসাপটা নিয়ে যান, তিনি ঝালমুড়ি নিয়ে যান, তিনি চানাচুর নিয়ে যান, যাই উপহার বাংলা থেকে তিনি নিয়ে যান, নির্বাচন কমিশন অনৈতিক বা বেনিয়ম ঘটছে এমন কিছু করবেন না। এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শূন্যরম হয়ে গেছে। কালকে এক কথা, আজকে এক কথা। একবার দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের শূন্যরম হয়ে গেল দ্বিতীয় দিনেই। কেউ এলো না, কেউ পাশে থাকার বার্তা পর্যন্ত দিল না। দেখুন, I have written 6 letters to Election Commission, no reply. Our people met so many times, that delegation, no result. Even the verdict is been given by the highest court is not been honored. Role observers, they don't have any action, and they are being deputed backdoor from the BJP party. Somebody works or just like parrot and don't maintain the institution impartially. Vindictively they delete the name of the people, the voters. দেখুন, আমি কেন এই কথাগুলো বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমার খারাপই লাগছিল, আমি সেই ফ্রেমটা দেখানোর জন্য বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে নিয়ে বসে রয়েছেন, যাদের উপস্থিতি নিয়েও অনেকে প্রশ্ন তুলছে। দেখুন, এই ফ্রেমটায় অরবিন্দ কেজরিওয়ালের থাকার কথা নয়। অরবিন্দ কেজরিওয়াল অন্য সময়, ভালো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি 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 করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে লড়াইয়ে অরবিন্দ কেজরিওয়ালকে দেখা পাওয়া যায়নি। অখিলেশ যাদব নবান্নে এসে কাজ কর্ম থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে পারবেন, কিন্তু অখিলেশ যাদব, তাকে দেখা গেল না। কাদের কাদের দেখা গেল না? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ যাদবকে দেখা গেল না, শরদ পাওয়ারকে দেখা গেল না, রাহুল গান্ধী পারতেন তো আজকে এসআইআর নিয়ে এত বড় আন্দোলনে থাকতে। অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, কাউকে দেখা গেল না। উদ্ধব ঠাকরে, অন্তত তিনি আসতে পারতেন। ডি রাজা অন্য সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা বলেন। এম.কে. স্ট্যালিন, সেখানেও এসআইআর হচ্ছে তামিলনাড়ুতে, একদম শান্তিপূর্ণভাবে। কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাহুল গান্ধী নেই, অরবিন্দ কেজরিওয়াল নেই, তেজস্বী যাদব নেই, হেমন্ত সোরেন নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উদ্ধব ঠাকরে নেই, দেখুন ডি রাজা নেই, এম.কে. স্ট্যালিন নেই। ভালো সময় সবাই আছে, খারাপ সময় অখিলেশ যাদবও নেই। এটা থেকে শিক্ষা নিন আপনারা, যারা ভাবেন যে খারাপ সময় আমার পাশে তো আমার বন্ধুরা আছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বন্ধুরা নেই, আপনার পাশে থাকবেন। এটা লাইফ লেসন হওয়া উচিত। জেন জিকে বলছি আমি, এটা মোটিভেশনাল স্পিচ হওয়া উচিত। লাইফে ভালো সময় সবাই পাশে থাকে, সবাই দিদি দিদি করে, সবাই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার। খারাপ সময় না ডি রাজা আছে, ডি রাজা থাকতেই পারতেন, কেরালার মানুষ তিনি, কেরালায় এসআইআর হচ্ছে, ডি রাজা নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অখিলেশ যাদব পারতেন না 5 জন সমাজবাদী পার্টির নেতাকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে পাঠিয়ে বলতে যে দিদি হাম তোমারে সাথে। উত্তরপ্রদেশে এসআইআর চলছে, অখিলেশ যাদব বা তার দল নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এম.কে. স্ট্যালিন তিনি নিজে না হয় প্লেন করে তামিলনাড়ু থেকে আসছেন না, তিনি পারতেন না? আজকে এখন পার্লামেন্ট সেশনে চলছে, ভাবতে পারছেন? শিবসেনার এমপি আছে, সমাজবাদী পার্টির এমপি আছে, ডিএমকের এমপি আছে, আম আদমি পার্টির এমপি আছে, সবার এমপি আছে, সবাই বাজেট অধিবেশনে হই হট্টগোল করছেন, রাহুল গান্ধীর কথায় কথা মেলাচ্ছেন, তালে তাল মেলাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পারছেন না। তার মানেটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন রাজনৈতিকভাবে একঘরে এবং অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্য বিজেপি শাসিত রাজ্যের যে সরকারে থাকা যে রাজনৈতিক দল, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অযৌক্তিক আন্দোলনের অংশ হতে চাইছেন না। এম.কে. স্ট্যালিন কোটি কোটি টাকায় এখন রোলস রয়েস থেকে শুরু করে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাব নিয়ে ডিল করছেন। ভারত সরকারের বিভিন্ন প্রজেক্ট তামিলনাড়ু পাচ্ছে। কেন তিনি এই মুহূর্তে অপ্রয়োজনীয়ভাবে কেন্দ্র রাজ্য এই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব করবেন? অখিলেশ যাদব তিনি বুঝতে পারছেন এসআইআর নিয়ে উত্তরপ্রদেশের মানুষই হই হই করছে, সমাজবাদী পার্টির লোকেদেরও প্রবলেম নেই, অরবিন্দ কেজরিওয়াল কিছু করছেন না। তেজস্বী যাদব নিজে বলতে পারতেন এসআইআর ভয়ঙ্কর একটা বিষয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আপনাদের বলছি, বাংলার মানুষকে, যে দেখুন আপনারা সাবধান হন, বিহারে এসআইআর এর কারণে আমরা হেরেছি। না, বলছেন না। লাইফ লেসন এটা আমার বাচ্চা ছেলে মেয়েদের, আমার বন্ধু বান্ধব, আমার ভাইদেরকে বলছি, লাইফ লেসন শিখে নাও। ভালো সময় তোমার পাশে সবাই থাকবে, তোমাকে দাদা করবে, ওফ ময়ূকদা, ওফ তমুকদা, কি দারুণ তুমি। খারাপ সময় তোমার পাশে কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বন্ধু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কেন? তার কারণ অযৌক্তিক কিছু যদি কেউ দেখে, আমি যদি কোনো অযৌক্তিক কাজ করি, তারপরে নিজেকে যদি সেই অযৌক্তিক কাজের অংশ আমি করে দিই বা অন্য কেউ করে দেয় আমার জন্য, তাহলে আমাদের দুজনের পলিটিক্যাল সুইসাইড হবে, রাজনৈতিকভাবে আত্মহত্যা করার সামিল। এটাই হচ্ছে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এক্সপেক্ট করেছিলেন যে অখিলেশ যাদব অন্তত, মানে বেস্ট ফ্রেন্ড অনেকে তৃণমূল কংগ্রেসের বলে সমাজবাদী পার্টি, কিছু হোক না হোক সমাজবাদী পার্টির অখিলেশ যাদব অন্তত থাকবেন। আজকে সবাই স্তম্ভিত হয়ে গেছে দিল্লিতে, যারা সাংবাদিক তারা। অখিলেশ যাদব ছেড়ে দিন, অখিলেশ যাদবের পার্টির কোনো এমপি। মমতা বন্দ্যোপাধ্যায় চাণক্যপুরীতে করছিলেন, চাণক্যপুরী হচ্ছে ডিপ্লোম্যাটিক এনক্লেভ। এই ডিপ্লোম্যাটিক যে ঠিকানা, সেখান থেকে পার্লামেন্ট ম্যাক্সিমাম 10-15 মিনিটের ডিস্টেন্স, ভিআইপি গাড়ি আসলে 5-7 মিনিটে আসতে পারে। সমাজবাদী পার্টির কোনো এমপি এলো না, ভাবতে পারছেন? এম.কে. স্ট্যালিন কাউকে ফোন করে বলে দিল না, হ্যাঁ সত্যিই তো এসআইআর নিয়ে এরকম একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, তোমরা একটু যাও মমতা বন্দ্যোপাধ্যায় দিদির পাশে একটু মনোবল বানানোর জন্য যাও। কেউ এলো না। কি মারাত্মক! সাংবাদিকরা অবশ্য জিজ্ঞেস করেছেন অখিলেশ যাদবের অনুপস্থিতি নিয়ে, তিনি কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, শুনুন। Are you also looking at support from M.K. Stalin and Akhilesh Yadav? Because it looks like only the TMC is taking on the Election Commission of India. No, that is not correct. Because Akhilesh also met me. But this is a Trinamool Congress, we are there because it is a Bengal matter. That's why we are here. I think they are also facing the same problem. Are you also looking at support from M.K. Stalin and Akhilesh Yadav? Because it looks like only the TMC is taking on the Election Commission of India. No, that is not correct. Because Akhilesh also met me. But this is a Trinamool Congress, we are there because it is a Bengal matter. That's why we are here. I think they are also facing the same problem. অখিলেশ যাদব আসবেন নাকি বলেছেন, কবে আসবেন? এই স্ট্র্যাটেজি আর এই পলিটিক্স, এটা আমার মাথায় ঢোকে না। আমরা সাংবাদিক মানুষ, আমাদের কাছে আজকের দিনটাই সবচেয়ে বড় ইভেন্ট। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের তার ডেপুটি, তারা এতজন বাঙালিকে নিয়ে দিল্লিতে গেছেন। দিল্লির রাজপথে কে এরকমভাবে আন্দোলন করেছে? কোন মুখ্যমন্ত্রী আন্দোলন করেছে? কেউ করেছে? করেনি। এরকম একটা দিনে অখিলেশ যাদব এলেন না, কারণটা কি? আমরা কিন্তু সূত্রের যা খবর পাচ্ছি এবং রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা যা বলছেন যে ময়ূক, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন বা পিনারাই বিজয়ন বা ডি রাজা, এই যে যারা মূলত এই ইন্ডি জোটের অংশ, তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অযৌক্তিক আন্দোলনের অংশ হচ্ছেন না। মানে কি করতে হবে? এসআইআর তুলে দিতে হবে,
এটা তো সম্ভব নয়। এটা তো কনস্টিটিউশনে রয়েছে, সংবিধানে রয়েছে একটা স্বচ্ছ ভোটার তালিকা বানাতে হবে। তাহলে কি করতে হবে? মানে বাংলাকে আলাদা করে দিতে হবে? সেটাও তো সম্ভব নয়। বাংলা আমাদের ছিল, আছে, থাকবে। পাকিস্তানি বাংলাদেশিরা 47-এ ভেবেছিল বাংলাকে আলাদা করে দেবে, সম্ভব নয়। কলকাতা আমাদেরই। তাহলে করতে হবে কি? জ্ঞানেশ কুমার তিনি ডেকে নিয়ে গেলেন, তিনি অনুরোধ করলেন আসুন মিটিং করি, আমরা মিটিং করছি। এই সমস্ত কিছু হচ্ছিল ঠান্ডা মাথায়। চিফ ইলেকশন কমিশনার, আমাদের কাছে সূত্রের খবর, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সব নোট করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার কথা কেউ শুনছে না ইত্যাদি বলে তিনি নাকি ওয়াকআউট করে গেলেন। মানে এরম করলে হয়? ভেতরের খবরটা কি? ভেতরের সম্ভাবনাগুলো কি? যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রাজশ্রী লাহিড়ী রয়েছেন, বিজেপি মুখপাত্র। কৌস্তব বাগচি আইনজীবী রয়েছেন। সন্ময় ব্যানার্জি ইউটিউবার, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। এবং নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। ভেতরের খবরটা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সম্ভবত এটা বুঝতে পারছেন এসআইআর তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বড় সড়ো ড্যামেজ করবে। দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে কথা বলেন সেটা যারা ফলো করেছেন তারা তো বুঝতে পারছেনই। অনেকে এটা দেখে, এটা শুনে মুচকি হাসছেন, বিজেপিও হাসছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিউজ পয়েন্টটা দিয়ে দিয়েছেন। এর পরে যে বাইটটা শোনাবো, যেখানে একজন সাংবাদিক খুব বেসিক একটা প্রশ্ন করেছিল, দিদি আপনার কি মনে হয় এই যে 60 লাখ নাম, 60 লাখ অলমোস্ট নাম, এটা যে বাদ চলে যাচ্ছে, এতে কি তৃণমূল কংগ্রেস তার ভয়ানক ক্ষতি হয়ে যাচ্ছে, হেরে যেতে পারে? তিনি অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে থেকে রিফ্লেক্সে যে কথাটা বলেছেন, একদম আমি কোট আনকোট বলছি, যে 20 টাকা, আপনার টাকা থেকে যদি কেউ 20 টাকা কেটে নেয় তাহলে তো আপনার প্রভাব পড়বেই। তারপরে অবশ্য তিনি ওটা বুঝেছেন যে উনি কী বলে ফেলেছেন, কী বার্তা দিয়ে ফেলেছেন। তারপরে উনি বলেছেন আমি বিজেপির ভোটও নিয়ে নেব। কিন্তু একবার খবরের কাগজে ছাপা হয়ে গেলে সেটা যেরকম মোছা যায় না, একবার বাইট দিয়ে ফেললে সেই বাইট তো আর আলাদা করে রেকটিফাই করা যায় না। তিনি করেন উনি এখনো। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, শুনুন। देखिए, मैं रणनीति अभी तो नहीं बताएंगे। ये तो हमारा पार्टी इज ए कलेक्टिव फैमिली। वी हैव टू डिस्कस विद इन द पार्टी फोरम। वी हैव सो मेनी MPs, MLAs, block president, booth president, all. I cannot take decision unilaterally. We have the democratic party. रणनीति तो हम बताएंगे। हम फील्ड छोड़ेंगे नहीं, हम एक भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे। लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। देखिए, अगर आपका रुपया से 20 रुपया काट लिया तो आपको तो प्रभाव होता है, लेकिन वो 20 रुपया जो काट लेगा ना, अगर आप कोई ट्यूशन कर लेगा तो उसको आपको आ जाएगा, और बीजेपी का लोगों ने हमको वोट दे देंगे। আমি এক এক করে প্রত্যেকের থেকে বক্তব্যগুলো নেব। আমি রাজশ্রীকে শুরুতে নিচ্ছি না, তার কারণ রাজশ্রী বিজেপি করে। রাজশ্রী লাহিড়ী বলবেই প্রথমে যে এই কারণে। আমি অরাজনৈতিক নয়, কিন্তু ডিরেক্টলি কোনো পার্টিও করে না, তাদের দুজনের থেকে বক্তব্য নিচ্ছি। নীলাদ্রি ব্যানার্জি, ব্যাপারটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ইভেন্ট, মানে আমাদের কথা হোক, ইভেন্ট যখন হয় আমরা সবচেয়ে বড় জাঁকজমকভাবে আমরা ক্যামেরা নিয়ে ওই করে, এত ইলেকশনের দিন আপনারা দেখেছেন সকাল থেকে, যে কোনো হাই ইভেন্ট ডেতে সবচেয়ে বেশি বন্ধু বান্ধব এবং সবচেয়ে বেশি যারা প্রতিদিন মেলামেশা করে তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। তৃণমূল কংগ্রেসের একজনও বন্ধু আজকে এলেন না, কেন? কারণটা কি? ময়ূক, কোনো নৌকো যখন ডুবে যায় তখন আনফর্চুনেটলি অনেক বন্ধুরাই সেই নৌকোর সাথে থাকে না। 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহাজোটের ডাক দিয়েছিলেন, আমার মনে আছে কলকাতায় একটা বিরাট বিরোধীদের সমাগম হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় উঠতি গ্রাফ, কিন্তু সেই 2019-এর ধাক্কাও তিনি খেলেছিলেন বিভিন্ন রকম কারণে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় জুতো পরে একটু ভাবুন, ইন হার শুজ যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন সমস্যাটা কোথায়। 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের তফাৎ হচ্ছে 43 লক্ষ ভোটের।
এখন অবধি এসআইআর এর প্রথম ফেজে বাদ গেছে 58 লক্ষ ভোট, অর্থাৎ অলরেডি যদি ধরে নেওয়া হয় ভুয়ো ভোট কার্যত শাসক দলের দিকে দেয় পশ্চিমবঙ্গে, যেমন সিপিএম আমলে সিপিএমের দিকে যেত, 71-এর নির্বাচনে কংগ্রেসের দিকে যে ছিল, তাহলে ধরে নিতে হবে এই ভোটটা কার্যত তৃণমূলের দিকে যায়। মৃত ভোটার হোক কি সেই শিফটেড ভোটার হোক, এই ভোটগুলো ভুয়ো ভোট হিসেবে তৃণমূল দিয়ে দেয়। সুতরাং 43 লক্ষ গ্যাপে 58 লক্ষ বাদ গেলে ভয় পাওয়ার কারণ আছে। তারপর দেখা হচ্ছে 1 কোটির বেশি মানুষকে সেকেন্ড ফেজে যে কোনো কারণেই হোক, এই নম্বর থেকে যাদের ডাকা হচ্ছে তার থেকে যদি আরও মোটামুটি মিলিয়ে সব মিলিয়ে 1 কোটির বেশি মানুষের নাম বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেস যে হারতে চলেছে এটা স্পষ্ট ময়ূক। তৃণমূল হারছে এটা যখন আপনি জানেন, মমতা জানে, বিরোধীরাও জানে। মানে আপনি দীর্ঘদিন মার্কেটিং এর এবং ব্র্যান্ড ইনভেস্টমেন্ট দেখেছেন, মানে ব্যাড ইনভেস্টমেন্ট কোনো কোম্পানি করতে চায় না। যে কোম্পানি ডুবতে চলেছে সেই কোম্পানিতে কোনো শেয়ার মার্কেটের কোনো স্টেকহোল্ডার টাকা লাগাতে চায় না। সোনার দাম পড়ছে, রূপোর দাম পড়ছে, তাহলে আপনি রূপোয় ইনভেস্ট করবেন না তো, স্বাভাবিক ব্যাপার। মমতা তো কেউ ইনভেস্ট করছে না, স্বাভাবিক ব্যাপার। ঠিক। আমি সন্ময় ব্যানার্জির কাছে যাব। সন্ময় দা, আমার এবার না বিরোধীদেরকে নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। হয় ভারতবর্ষে বিরোধী রাজনীতির স্পেসটা জিরো হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনীতিবিদ রয়েছেন, নয়তো অন্য রাজনীতিবিদ যারা অন্যান্য রাজ্যের দায়িত্বে রয়েছেন, যেমন হেমন্ত সোরেন, যেমন MK স্ট্যালিন, অখিলেশ যাদব যেরকম খুব গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন, LOP হিসাবে রয়েছেন, তারা মনেই করছেন না যে ইলেকশন কমিশন আসলে সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করছে। এটা কেন? আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন সুপার ইমার্জেন্সি চলছে, ইলেকশন কমিশন 6 মাস আগে, নির্বাচনের 6 মাস আগে থেকে কাজ করছে, কোনো সোশ্যাল প্রজেক্টের কাজ করতে দিচ্ছে না, এই করতে দিচ্ছে না, ওই করতে দিচ্ছে না, রাত্রে নাকি গুটি খাবার, গুটি জল খেয়ে ফোন করছে, নির্দেশ দিচ্ছে, অনেক কথা বলেছেন। আমি একবার শোনাতে চাই এবং তারপর সন্ময় ব্যানার্জির কাছে যাবো। There will be no democratic voice. There will be no people voice. There will be no constitutional right. There will be no voting rights. Then where the people will go? Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. All BLOs, night 11 o'clock, they have to give the WhatsApp. They have to wake up. Whole day they will work and night. সন্ময় ব্যানার্জি কি বলবেন? ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলা একটা বহুদিনের কথা আছে যে দিনের শেষে লোকে নিজের ভালোটা বোঝে। এখানে সমস্যা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই ভদ্রমহিলা এবং তার টিম নিজের ভালোটা না, নিজের পরিবারের ভালোটা বোঝার চেষ্টা করছে। আমি আজকে এই যে ঘটনা দিল্লির মাটিতে কুনাট্যরঙ্গ হচ্ছে, 3টে কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন। একটা হচ্ছে ভিকটিম কার্ড, অর্থাৎ ভালো পায়ে একটা ব্যান্ডেজ, দিল্লি পুলিশ সেই প্রভোকেশনে পা দেয়নি। দ্বিতীয় যেটা হচ্ছেন সিম্প্যাথি কার্ড, যেটা সারা ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দল তুমি সুন্দরভাবে বিশ্লেষণ করছিলে, সে স্ট্যালিন থেকে শুরু করে কেজরিওয়াল পর্যন্ত কেউ তার পাশে দাঁড়ালো না। তৃতীয় হচ্ছে যে পয়েন্টটা আমি একটু উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে সর্বভারতীয় মিডিয়া ফুটেজ চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি সর্বভারতীয় মিডিয়া গ্রুপেরই বাংলা ভার্সনে কাজ করো, তুমি একটু খোঁজ নাও, সারা ভারতবর্ষে ন্যাশনাল মিডিয়া টিটকিরি মেরেছে। আমি কিছু মিডিয়ার বক্তব্য শুনছি, টিটকিরি মেরেছে, পাত্তাই দেয়নি, পুরো ব্যাপারটা গুরুত্বই দেয়নি। ফলত সর্বভারতীয় মিডিয়া তো বুঝেছে। কারণ আমি কিছুটা শেয়ার করতে পারি সন্ময় দা, আমি ইংলিশ চ্যানেলগুলো দেখছিলাম, আমাদের নেটওয়ার্কও দেখছিলাম অন্যান্য। আজকে রাহুল গান্ধী পুরো যে স্পটলাইট, সেই স্পটলাইট খেয়ে চলে গেছে। রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতারা যেভাবে পার্লামেন্টে কাগজ ছুঁড়েছে, মানে মমতা ব্যানার্জির এই প্রোটেস্ট নিয়ে ইন্টারেস্টেডই নয় তার জোট সঙ্গীরা। ময়ূক, আমাকে একটা জিনিস ভাবা ছিল, সেটা হচ্ছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সর্বভারতীয় সমস্ত বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিরোধী রাজনৈতিক দলগুলো সংসদে ব্যস্ত রয়েছে, সেই সময় একটা অবসর নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে গিয়ে দেখা করে 61টা রেলওয়ে প্রজেক্ট ক্লিয়ারেন্সের জন্য সম্মতিটা দিয়ে আসতে পারতেন। তাহলে তো বাংলার বেকারদের বা কর্মসংস্থান বা লজিস্টিক্যাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা মেসেজ নির্বাচনের আগে পৌঁছতো।
সেটা করলেন না। নির্মলা সীতারামনের সঙ্গে একটা টাইম বার করতে পারতেন যে সেখানে দিয়ে এই অর্থকরী ব্যাপার বাংলার স্বার্থগুলোকে বোঝার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এবারে দিল্লি সফরটা 3টে ভাগে ভাগ করতেন। প্রথমটা হচ্ছে এসআইআর একটা পার্ট, এসআইআর নিয়ে একটু নাটক টাটক করে যদি গণেশ কুমারের উপর চাপটাপ দিয়ে এসআইআরটা বন্ধ করানো যায়। দ্বিতীয়ত হচ্ছে আইপ্যাকে প্রতীক জৈনের কেসটা যেটা আজকে ছিল, সেটা সুপ্রিম কোর্টের উপর একটা মনস্তাত্ত্বিক প্রেশার ক্রিয়েট করার জন্য দিল্লিতে আজকে বসছিল। পরিষ্কারভাবে বলি, যেটা 10 তারিখে শুনানি রেফার হলো। তৃতীয় যেটা হচ্ছে পলিটিক্যাল একটা মাইলেজ চেষ্টা করা। দেখো, একটু খেয়াল করে দেখো, তোমরা কথায় কথায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো, দলটা তো আদতে আঞ্চলিক হয়ে গেছে। ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের প্রাসঙ্গিকতা বলো? কংগ্রেস 99টা আসন নিয়ে লোকসভায়, কে কে তৃতীয় শক্তি সর্বভারতীয় সেক্টরে? ফলত মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের নেত্রী হিসেবেও কেউ মানছেন না। এই যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্সটা যদি খেয়াল করো ময়ূক, তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় রয়েছো, নিজের ছায়াটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মাথা ঘুরিয়ে দেখেন যে আমার ছায়াটা আমাকে অনুসরণ করছেন তো। এই যে ইনসিকিউরিটির জায়গাটা, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চাইছিলাম, আমার সোশ্যাল মিডিয়া সেলকে দিয়ে প্রচার করাচ্ছিলাম আগলিবার দিদি প্রাইম মিনিস্টার, সেখানে ইন্ডিজোটেরও নেতৃত্বহীনতা, মানে ইন্ডিজোটেরও কোন একটা প্রাসঙ্গিকতা পেলেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আরেকটা জিনিস ভাবার ছিল, ধরো সেমিকন্ডাক্টর চিপে এবারে কেন্দ্রীয় বাজেটে 40,000 কোটি টাকা বরাদ্দ। এবার প্রশ্নটা হলো 40 লক্ষ কোটি টাকা বোধহয় বরাদ্দ হলো, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না। এবার প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারতেন না এই সময় দাঁড়িয়ে যে এই ব্যাপারে একটা দরদস্তুর করা, যে আমি পশ্চিমবঙ্গের মাটিতে সেমিকন্ডাক্টর চিপের কারখানা ব্যাপারে নাও দিতে পারতেন যে আমার পাশের রাজ্য আসামে হচ্ছে, আমার এখানে কেন হচ্ছে না? প্রধানমন্ত্রী জবাব দিন। একদম একদম টাটাকে নিয়ে এসে হেমন্ত বিশ্ব শর্মা যেদিনকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, 2রা মে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত বিশ্ব শর্মা, তিনি সেমিকন্ডাক্টর চিপ গুজরাটের 2টো, একটা রতন টাটা প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জোরহাটে করিয়ে নিল। পশ্চিমবঙ্গ পারত না। আমি বলছি এগুলো ভাবনার জায়গা। তুমি এক্সপোর্ট ইম্পোর্টের কথাটা বাবা, আমি একটা ছোট্ট তথ্য এই মুহূর্তে দিই। এই মুহূর্তে দাঁড়িয়ে ধরো তাজপুর বন্দর কতদিন ধরে হবে বলছে? তুমি একটু বলো ময়ূক, আমাকে প্রশ্নটা বলো। আজকে তাজপুর বন্দরের ব্যাপারটা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে গিয়ে কোন একটা বৈঠক করে আসতে পারতেন না যে তাজপুর বন্দরটা এক্সপেডাইট করবো, যার উপর এক্সপোর্টটা ডিপেন্ড করে? তাজপুর বন্দরটা আদানি আসবে না সন্ময়দা, তাজপুর বন্দরটা যে আদানির সাথে কথাবার্তা হচ্ছিল, নতুন করে এখন গৌতম আদানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পিনারাই বিজয়ন একসাথে তাদের যে ডিপ পোর্ট সিটা সেটা তারা দিয়ে দিয়েছে। এখানে কোনো রাজনীতি নেই। তারা এই সময় কিন্তু বাইরে লাল পতাকা নিয়ে চলছে না, চলবে না, করবে আদানির ফ্যাক্টরির বাইরে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা বক্তব্য শেষ করবো। দেখো, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দাঁড়িয়ে 2023-24 অর্থবর্ষে রপ্তানির পরিমাণ হচ্ছে 97,645 কোটি টাকা। আমি দেখছিলাম 97,645 কোটি টাকার প্রোডাক্ট এক্সপোর্ট হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে। তার পাশাপাশি মহারাষ্ট্রে এক্সপোর্টের পরিমাণ হচ্ছে 5,63,000 কোটি টাকা। ভাবো, পশ্চিমবঙ্গ 97,000 কোটি টাকা, মহারাষ্ট্র 5,93,000 কোটি টাকা। সাম্প্রতিককালে যখন ইন্ডিয়ান মেরিটাইম উইক হয়েছিল, মনে আছে তোমার? মুম্বাই মহারাষ্ট্রে তোমাদের যেখানে হেডকোয়ার্টার, সেই ইন্ডিয়ান মেরিটাইম উইকে সারা ভারতবর্ষের সমস্ত মানে সীমান্ত মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো পার্টিসিপেট করেছিল এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতাটা বদলে না ফেললে কিন্তু পশ্চিমবঙ্গের পরিত্রাণ নেই। 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে কাজ করে আজও। এটা নিয়ে মিনমিনে মিডিয়া কথাও বলছে না। সন্ময়দা, আমি রাজস্বীর কাছে যাব, আর কৌস্তব বাগচিও রয়েছে। কৌস্তব বাগচির কাছে আমি কিছুটা লিগ্যাল পার্টেও যাব, কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের তরফে যে হলফনামা দেওয়া হয়েছে সেটা নিয়েও খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আমি কথা বলবো। আমি রাজস্বী লাহিড়ীর কাছে যাওয়ার আগে একবার অধীর চৌধুরী একটা খুব বড় কথা বলে দিয়েছেন। সত্যিই তো, আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, এটা নিয়ে আমরাও টানা বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, কিন্তু দিল্লি গিয়ে ফায়দা কি কিছু হচ্ছে? উনি তো জাতীয় ইস্যু এটাকে বানাতে পারলেন না, বাংলার মানুষও এটাকে গ্রহণ করলো না খুব বড় একটা ভয়ঙ্কর ইস্যু হিসাবে। মানে টোটাল এই ন্যারেটিভ, এই ইভেন্ট, এই টোটাল যে প্রজেক্ট, সেটা ফ্লপ করবে। অধীর চৌধুরী কি বলছেন একবার শুনি। বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে
সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। তার তো এখানে আসা উচিত ছিল শোক প্রকাশের জন্য, কালো পরিধান পরে। আপনি সব ছেড়ে চালাকি করতেন, নাটক করতেন, ভোট করতে আপনি দিল্লিতে চলে গেলেন। এই চালাকি বাংলা মানুষ দেখছে। রাশি কি বলবেন? ময়ূকদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের যে ভিডিওগুলো এবং যেগুলো ছেড়েছে, কারণ ন্যাশনাল মিডিয়া তো কোথাও কিছু দেখাচ্ছে না, তৃণমূল কংগ্রেস নিজেই ভিডিও করেছে কাকলি ঘোষ দস্তিদারের, এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে নিজেরাই করছে। এবং তার সাথে সাথে আমি আরেকটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিচ্ছি, আজকের মামলাটা যে পোস্টপন হয়েছে সুপ্রিম কোর্টে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস অদ্ভুত একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাগুলি নাকি অ্যাডজর্নমেন্টের জন্য মাফ করবেন, তারা নাকি সময় চেয়েছেন মামলা ইয়ে করার জন্য। বাস্তবিক এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল তিনি অসুস্থ, তিনি টাইম চেয়েছেন, যে কারণে এটা পোস্টপন হয়েছে। যাই হোক, এবার আসি তোমার দুটো কথায়। দেখো, নীলাদ্রিদা যেটা বললেন আমি সেখান থেকে বলছি, যেটা ইংরেজির প্রভাব ছিল যে র্যাটস আর দ্য ফার্স্ট ওয়ান টু ডেজার্ট আ সিঙ্কিং শিপ। তো যাই হোক, আমি কাউকে ইঁদুর বলছি না। এবার সন্ময়দাও একটা কথা বললেন, সন্ময়দা বিভিন্ন ওই ইন্ডাস্ট্রির কথা বললেন। তো যাই হোক, সন্ময়দা আমরা এখনও অপেক্ষায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় কবে সৌরভ গাঙ্গুলির ওই শালবনির ফ্যাক্টরিটাকে উদ্বোধন করতে যাবেন, ওটার আমরা এখনও অপেক্ষায় আছি। ওটার ডেট, তিথি নক্ষত্র হয়তো এখনও পঞ্জিকায় আসেনি, তাই জন্য ঘোষণা করা যাচ্ছে না। যাই হোক, দেখো ময়ূকদা, তুমি যদি পুরো ব্যাপারটা দেখো, 1 নম্বর কথা হচ্ছে উনি আজকের ভিডিওতে তৃণমূল কংগ্রেস কি দেখাচ্ছেন, 150 এত লোকের নাম কেটে দিয়েছে, বাদ পড়ে গেছে। যাদের যাদের নাম বাদ পড়েছে বলে বিরাট বড় হইহল্লা করা হলো। চন্দ্র বোস তার মধ্যে একজন ছিলেন, মোহাম্মদ শামী, এলআর শুক্লা, দেব, কাকলি ঘোষ দস্তিদার, এদের যে নামগুলো ছিল এগুলোর প্রত্যেকের ফর্ম ইসিআই পেশ করেছে, যে কেউ কানেক্টিং যে জায়গাটা, তাতে কোন জায়গার তারা 2002-তে ভোটার ছিলেন, বাবা মা কোথাকার ছিলেন, এই নামগুলোই কানেকশনগুলো ইনকমপ্লিট ফর্ম জমা দিয়েছেন, যে কারণে তাদের ডাক পড়েছে। অমর্ত্য সেনের সঙ্গে অমর্ত্য সেনের মায়ের এজ ডিফারেন্স লিখিতভাবে 15 বছরের কম ছিল, সেহেতু একটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সেই কারণে ওনার একটা ডাক এসেছে। আজকে যাকে তুমি দেখেছো, যাকে যে জগন্নাথ সর্দারকে নিয়ে যাওয়া হয়েছে, এই জগন্নাথ সর্দার তৃণমূলপন্থী বিএলও সংগঠন এবং তৃণমূলের বিএলও কাকলি সাহা, তিনি ছিলেন বিএলও, তার সাথে জগন্নাথ সর্দার, তার একটা ব্যক্তিগত লড়াই ছিল, যে কারণে কাকলি সাহা জগন্নাথ সর্দারের নামটা মুছে ফেলে, তাকে ডেট দেখিয়ে দেয়। বিজেপির কার্যকর্তারা গিয়ে ফর্ম 6 ফিল আপ করিয়ে জগন্নাথ সর্দারকে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়েছে, যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছে, কারণ তার কানের ওপর বন্দুক চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনন্দপুর রুবিতে আগুন লাগলো, তার বাড়ির থেকে মানে একটুখানি দূরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না। গত পরশু দিনকে দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের 90 নম্বর ওয়ার্ড, যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এমপি ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের 98 সালে তৈরি হওয়ার পর বাই ইলেকশনে তৃণমূলের প্রথম জেতা বিধানসভা রাসবিহারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশনাল একটা রাজনৈতিক দলের কাছে হয় সেই সিট। সেই 90 নম্বর ওয়ার্ডে যে এত এত ম্যাগাজিন, এত বোমা, প্রকাশ্যে গুলি চলছে, বোমাবাজি হচ্ছে। গুলির ম্যাগাজিন বলুন, ম্যাগাজিন মানে অনেকে আবার ভাববে যে বইটইয়ের ম্যাগাজিন, গুলির ম্যাগাজিন। আমি অত্যন্ত দায়িত্ব সহকারে তোমাকে বলছি, মিডিয়ার ক্যামেরা পৌঁছানোর আগে পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন লোক ওই ম্যাগাজিনগুলো তুলে সরিয়ে দিয়েছে, যাতে আগামী দিনে বলতে পারে যে না, ওখানে কোনোরকম কোনো ঘটনা ঘটেনি। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেমোক্রেসির কথাটা আজকে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2018-র পঞ্চায়েত, 2023-এর পঞ্চায়েত, 2021-এর কর্পোরেশন ইলেকশনের
তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেমোক্রেসিটা কোথায় ছিল, যখন আমাদেরকে ধোপার কাপড় কাচার মতন আছড়ে আছড়ে মারা হয়েছিল? সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিউনিস্ট পার্টি ওই 80-র দশকের রাজনীতিটা এখন করছেন যে হিউম্যান মেমোরি ইজ শর্ট লিভড, যা খুশি একটা বলে দিলাম সেটা তো আর কোথাও টিভির পর্দাতেও থাকবে না, সোশ্যাল মিডিয়াতেও থাকবে না, ওটা আবার কবে না কবে কেউ সবাই ভুলে যাবে। এই কিন্তু দুটো সমস্যা হচ্ছে ব্রেকিং এখন নিউজ আছে। একদম, এই দুটো ব্রেকিং নিউজ আমাকে নিতে হবে। আমাকে পিসিআর থেকে বারবার বলছে এই দুটো ব্রেকিং নিউজ খুব গুরুত্বপূর্ণ। এক, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে ধর্ণা দিতে গেছেন তা নয়, তিনি একটা জনমত তৈরি করতে গেছেন। আমাদের কাছে যা খবর পাচ্ছি আমরা, জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার জন্য। ইমপিচমেন্ট খুব বড় ব্যাপার। ইমপিচমেন্টের এরকম ব্যাপার নজিরবিহীন, নজির নেই কিন্তু সম্ভব, সংবিধানে কোনো না কোনোভাবে সম্ভব, কিন্তু সেটার নজির কোনো দিন ছিল না। যে ব্রেকিং নিউজটা আমি পাচ্ছি এই মুহূর্তে, জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং শীঘ্রই প্রস্তাব পেশ করিয়ে নিতে চান সংসদে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকাকালীনই বিরোধীদের একজোট করার ইচ্ছে এবং ইচ্ছে প্রকাশ করেছেন বিভিন্ন মহলে। টেলিফোনও অলরেডি চলেছে। এখন অবধি বিরোধীরা একজোট হয়ে জ্ঞানেশ কুমারকে ইমপিচ করবেন বা ইমপিচ করার প্রস্তাব আনবেন এরকম কোনো জায়গা তৈরি করতে পারেননি। এখানেও বিরোধীরা ছত্রভঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে ইমপিচ করা নিয়ে কি বলেছেন শুনবো। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। এরপরে কৌস্তব বাগচি বলবেন, কিন্তু কৌস্তব বাগচির কাছে যাওয়ার আগে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চাইছেন, জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার, আর রাজ্যে টিচমেন্টের করারই দরকার ছিল না। রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়কে শুধু বলতে হতো যে তুমি বেরো, এবং সমস্ত তৃণমূল বিজেপি সবাই, তৃণমূল বললে বিজেপিও না করবে না, সবাই মিলে যদি পার্থ চট্টোপাধ্যায়কে একঘরে করতেন, আজকে এই দিন এই ব্রেকিং নিউজ দিতে হতো না আমাকে। কি ব্রেকিং নিউজ? পার্থ চট্টোপাধ্যায় আবার স্বমহিমায় ফিরে গেছেন বিধানসভায়। পার্থ চট্টোপাধ্যায়কে লাইব্রেরি কমিটি দেওয়া হলো। আবাসন, অগ্নি নির্বাপন ও বিপর্যয় মোকাবিলার স্ট্যান্ডিং কমিটিতে দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত মন্ত্রীরা স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। জেল মুক্তি হওয়ার পর বিধায়ক হিসেবে অধিবেশনে যোগ দেবেন পার্থ চট্টোপাধ্যায়, এবং সম্ভবত তৃণমূল কংগ্রেসেরই যে বেঞ্চ রয়েছে, শাসকের বেঞ্চ, সেখানেই পার্থ চট্টোপাধ্যায় নিশ্চয়ই বসবেন। অনেকের সাথে গল্প গুজবও হবে। এই হচ্ছে অবস্থা। কৌস্তব বাগচি কি বলবেন? আজকে মমতা ব্যানার্জির অবস্থাটা দিল্লিতে ওই অনেকটা শোলে সিনেমায় আশরানির মতন ছিল। ও জেলের মধ্যে বলেছিল না, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পিছে আও। তো পেছনে তাকিয়ে দেখছে কেউ নেই, না আছে ডান দিকে বাঁ দিকে, না আছে পেছনে কেউ। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন সমস্তটাই একা। মানুষের তো ওজন বুঝে কথা বলা উচিত। আমি যদি এখান থেকে একটা আক্সি নিয়ে ভাবি চাঁদ ছুঁয়ে ফেলবো, সেটা তো সম্ভব না। উনি নাকি ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটাই হচ্ছে যে আইদার অফ দি হাউসের 1/4 অফ দি মেম্বারদের তাদের সাইন লাগে। তো এখন মমতা ব্যানার্জি ছাড়া আর কারা এই প্রস্তাবে সমর্থন করছে আমি জানি না। কেউ তো এখন অব্দি প্রকাশ্যে এসে কিছু বলেনি। তো সেটা করতে গেলে আমি ধরে নিলাম তারা এদিক ওদিক সেদিক যত রাজ্যের দুনিয়ার চোরছাচর গুলোকে এক জায়গায় করেও নিল, কিন্তু আলটিমেটলি এটাকে পাস করতে গেলে হাউসের 2/3 মেজরিটি লাগবে, বোথ দি হাউসেস, সেটা রাজ্যসভা বা লোকসভা, যেটা আগামী 50 বছরে এই সমস্ত চোরছাচরদের পক্ষে সম্ভব না। তো আলটিমেটলি এগুলো কোনো মানে নেই, মাথা নেই, মুখ নেই। কালকে হঠাৎ করে দেখা গেল ওখানে গিয়ে যা পারছেন করে যাচ্ছেন, দিল্লির রাস্তায় যা খুশি তাই করছেন। ভালো লাগে না আমাদের দেখতে। মানুষ হাসি ঠাট্টা করছে চতুর্দিকে, বাইরের রাজ্যের লোকেরা হাসি ঠাট্টা করছে, বলছে দিদি ওখানে ওরকম ওই ড্রাকুলার মতন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, লোকজন হাসি ঠাট্টা করছে। একটা কালো রঙের, সবাই কালো রঙের জামা কাপড় পরে, সার্কাস পার্টি নাকি লোকে বুঝতে পারছেন। তো এখন বিষয়টা হচ্ছে, দেখো বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সমস্যার মধ্যে আছেন।
এই সুপ্রিম কোর্টে উনি যে এফিডেভিট দিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রীর ওই টিভির সামনে যে বড় বড় ভাষণ ছিল সেটা সুপ্রিম কোর্টে বিষয়টাকে খুব চুপসে গেছে, বলছে কি না ইডি নাকি মারধর করেছে অফিসিয়ালদের। এতগুলো প্রেস মিডিয়া ছিল, এতজন ছিল, কোথাও এটা দেখাতে পেরেছে যে ইডির অফিসিয়ালসরা বা সেন্ট্রাল ফোর্সের যারা লোকজনরা ছিল, কোনো রাজ্য সরকারের কোনো পুলিশ বলুন বা কোনো অফিসিয়ালসদের বলুন কেউ কাউকে অ্যাসল্ট করেছে? মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি কিছুই না, ওখানে গিয়ে সবাই ডেটাগুলো রিট্রিভ করেছে, ইডি নাকি সমস্ত এগুলো চুরি করতে এসেছিল ডেটাগুলো, এবং তিনি নাকি কিছুই নিয়ে যান। যেটা মুখ্যমন্ত্রীর মানে আলটিমেটলি টিভিতে আমরা যা দেখেছি যার সঙ্গে সম্পূর্ণ একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েশন। তো এই এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা পড়ার পর মানে কৌস্তভ, আমি একটু অবাক হচ্ছি, কৌস্তভ, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি একটু অবাক হচ্ছি কারণ ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো রয়েছে আমিও সংবাদ মাধ্যমে দেখেছি এবং আমাদের চ্যানেলেও যে বাইট আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর পরে একটা ফাইল হাতে করে নিয়ে তিনি যে বাইটটা দিচ্ছিলেন সেই বাইটটা একবার আমি চালানোর জন্য বলবো। এটা 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 একদম চালাও, তাহলে মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যে কথা বলেছে ধরা পড়বে। একদম একদম একবার একটু শুনে নি। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks. ম্যাডাম তাকে একটু সোজা করুন। Phone. Hard disk. কৌস্তভ বাগচি, যদি ইডির পারমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাইলগুলো নিয়ে আসেন তাহলে ইডিকেও জবাবদিহি করতে হবে যে হঠাৎ করে আমি কালকে একটা ইডি রেডের মাঝে ঢুকে ফাইল ল্যাপটপ যা মনে হলো আমি নিয়ে চলে আসবো আর ইডি পারমিশন দেবে, সিআইএসএফ পারমিশন দেবে? এটা কি ধরনের কথা? মানে কত কাঁচা মাথা, কত কাঁচা বুদ্ধির কাজ। তাহলে ইডি গিয়ে মামলা করতো? ইডি যদি পারমিশনই দিত ইডি গিয়ে মামলা করতো? মমতা ব্যানার্জি লিখছে প্যারাগ্রাফ নাম্বার 9 এসএলপি, the petitioner stand accused of committing very serious illegality, namely theft of confidential data belonging to the political party of which the answering respondent, মানে Mamata Banerjee is the chairperson, by trespassing on the office of a contractor of the party, মানে IPAC এর কথা বলছে, for more than 5 years. Under the pretext of conducting a search, in the process they have also obstructed and assaulted state police officials who were going about their duty. আমাকে বলো তো ময়ূক, একটা এতগুলো টেলিভিশন ক্যামেরা ছিল বা এতগুলো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বা উনার সাথে যে সমস্ত পুলিশের লোকজনরা ছিল কাউকে অ্যাসল্ট করার অভিযোগ, আমি ইডির কেউ নই, আমার বলার কোনো এখতিয়ার নেই, কিন্তু আমি বলছি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে তিনি এত মিথ্যা কথা কি করে বলতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার পুলিশের সহযোগীদের কেউ যদি সেদিনকে মারতো মুখ্যমন্ত্রী ছেড়ে দিতেন? সেদিনকেই তো ভূতের কীর্তন শুরু করে দিতেন ওখানে। সেদিনকে একটা প্রেস মিডিয়ায় এই ধরনের কোনো বক্তব্য মুখ্যমন্ত্রীর আছে যে আমাকে বা আমার লোকজনদেরকে, আমার পুলিশের লোকজনদেরকে মেরেছে? অথচ এসএলপিতে তিনি এই বক্তব্য লিখছেন। আমি এইটুকু বলতে পারি যে এই সম্পূর্ণ ব্ল্যাটেন্ট মানে এই এত মিথ্যে কথা সুপ্রিম কোর্টে উনি অন রেকর্ড রেখেছেন ঠিকই, কিন্তু এতে করে উনি বাঁচবেন না। তিনি যে অন্যায়টা করেছেন এবং তিনি এখন এটা বুঝতে পারছেন যে মানে তেনার সামনে একটা ভয়ঙ্কর বিপদ, একটা সমূহ বিপদ তার সামনে, যার জন্য তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন, অশান্তির বাতাবরণ তৈরি করছে। উদ্ভ্রান্তের মতন ছুটে বেড়াচ্ছে, এ করছে, দেখাচ্ছে এই হয়েছে সেই হয়েছে, দলের লোকেদের তাকিয়ে তুলছে, যে কোনো মুহূর্তে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করতে চাইছে। মুখ্যমন্ত্রীকে বলো, মুখ্যমন্ত্রী আপনি যত অরাজকতার পরিস্থিতি তৈরি করতে চান না কেন, বাংলার মানুষ আপনাকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার শেষের দিন ঘনিয়ে এসছে। মুখ্যমন্ত্রী তাই যেন তেন প্রকারের এই গোটা প্রক্রিয়াটাকে ভেস্তে দিতে চাইছে। নির্বাচনী প্রক্রিয়া বলো, সেটা ইলেকশন কমিশনের এসআইআর এর প্রক্রিয়া বলো, কোনো মাথা নেই। ময়ূকী কথা আমি একাধিকবার বলেছি যে কোন লজিক্যাল মানুষের মৃত ভোটার তালিকায় থাকবে না, এই নিয়ে কার কি বক্তব্য থাকতে পারে? আমার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বা অন্য দেশের নাগরিকরা আমার ভোটার তালিকায় থাকবে না, এটা কোন লজিক্যাল মানুষের এই নিয়ে আপত্তি থাকতে পারে? ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটাররা ভোটার তালিকায় থাকবে না, এটা নিয়ে কোন সুবুদ্ধি সম্পন্ন লজিক্যাল মানুষের এই নিয়ে আপত্তি থাকতে পারে? আমি এই কথা বলছি ময়ূকী, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে এসআইআর এর নোটিশ নিয়ে অনেক জায়গাতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। একটাও এর বিরুদ্ধে বলেছি যে ইলেকশন কমিশনকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলো দেখা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, কনস্টিটিউশনাল বডিকে এভাবে করা যায় না। উনি বলছেন ইমপিচমেন্ট করবেন, মুখ্যমন্ত্রী ইমপিচমেন্ট করা মানে ধরো
হ্যালো একদম একদম কৌশব, আমি একবার রাজস্বীর থেকে এই বক্তব্যটা নেব। মানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট আর অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় বহাল তবিয়তে আবার ফিরছেন, মানে এটা অদ্ভুত চোখে লাগছে ব্যাপারটা। ময়ূকদা, জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চাওয়ার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া উচিত ছিল। না, ওনার কাছে নাম্বার নেই কিন্তু, মানে এখন অবধি জ্ঞানেশ কুমারকে ইমপিচ করতে হলে তাহলে বিজেপিরও অনেককে বলতে হবে। হ্যাঁ, নাম্বার ওনার কাছে নেই, নাম্বার এই জীবনে ওনার কাছে হবেও না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি তো রাজীব হাসিনার ইমপিচমেন্ট চাইতে পারতেন। ওনার তো চাওয়া উচিত ছিল রাজীব কুমারের ইমপিচমেন্ট চাওয়া উচিত ছিল। ওনার তো চাওয়া উচিত ছিল বিভিন্ন যে সমস্ত এই যে রূপেশ কুমার, তারপরে এই যে ইন্দিরা মুখোপাধ্যায়, এই যে আইএএস আইপিএস অফিসার যারা আছে, যারা ক্রপ ছবি আর্জি করে, ফর্জড মিথ্যা ছবি এরকমভাবে তুলে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল, তাদের ইমপিচমেন্ট চাওয়া উচিত ছিল। তাদের ইমপিচমেন্ট চাইলেন না কেন? প্রশ্ন এখানে আপনি আচরি অন্যের শেখা, এখানে হচ্ছে হাওয়া গরম। এটা আর কিচ্ছু না ময়ূকদা, এটা হচ্ছে শুধুমাত্র উনার দল যে হারছে এটা উনি বুঝেছেন। এবার পশ্চিমবঙ্গে উনার যে সমর্থকরা, তারা যাতে ভোটের টাইমে অন্তত মাথায় হাত দিয়ে বসে না পড়ে, ওই চাগিয়ে রাখার জন্য এই নাটকটাকে দিল্লিতে গিয়ে করতে হবে। আর দেখো, সমস্ত জায়গায় ওই ডিজিটাল গাধাগুলোকে লেগিয়ে দিয়েছে। দিল্লি গেছেন দিদি, দিদি দিল্লিতে লড়ছেন, দিদির আওয়াজে হাওয়াই চটিতে দিল্লি থরথর করে কাঁপছে। এসব নাটক নাবন্তা, এইসব ন্যারেটিভ তৈরি করে এইসব কথা বলে কোনো ক্রমে নিজের ভোট বেসটাকে, নিজের সমর্থকদের দিয়ে, বাবা আমি আছি, আমরাই ক্ষমতায় আসবো, তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা আবার চুরি করতে পারবি, আবার বোমাগুলি বাঁধতে পারবি। এই কথাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে ভোটের টাইমে বুথে বসার লোক পাবে না। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে যায়, বুথে বসার তৃণমূল একটা লোক পাবে না, প্রচারের লোক পাবে না, পতাকা বাঁধানোর জন্য কারোর সাহস হবে না লোকে বেরিয়ে ভোটের প্রচার করার জন্য। এটা কি মমতা বুঝতে পারছেন না? আর বাদ বুঝতে পারছেন? ওই ভাইপোর মুখটা দেখুন, ওই চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোরের মুখটা দেখুন, পাশে বসে আছে ছুচোর মতন করে। আমি ব্যক্তিগত আক্রমণ না করে আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলেছেন একবার শুনবো। আমার মনে হয় ওই আজকে সুপ্রিম কোর্ট ছিল তো, উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছু একটা হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে, মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সন্ময় বন্দ্যোপাধ্যায়, যে কথাগুলো বিজেপি বা বিরোধী দলনেতা বলছেন, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি, মানে এটার পসিবিলিটি থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারেন? মানে চান্সেস 1% হলেও কি আছে? না দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন ভিকটিম কার্ড খেলতে, যে দিল্লির পুলিশ ওকে একটু ঠেলা মারুক, উনি একটা হসপিটালে ভর্তি হয়ে যাবেন, একটা হুইল চেয়ার নিয়ে ফ্লাইটে উঠবেন, অখিলেশ যাদব থেকে রাহুল গান্ধী সবাই দেখা করতে যাবেন, এইটা উনি পেলেন না। কিন্তু আমি একটা তথ্য তোমাকে একটু বলি, তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে বলছি যে বঙ্গভবনে ঘরে ঘরে ঢুকে দিল্লির পুলিশ সার্চ করেছে। আচ্ছা, বঙ্গভবনের ভেতর তো সিসিটিভিতে মোড়া। সাকেত গোগেলকে যখন অ্যারেস্ট করতে গিয়েছিল দিল্লি পুলিশ, আমরা তো সেই সিসিটিভি ফুটেজটা দেখেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আজকে সিসিটিভিটা আনলেন না কেন, যে বঙ্গভবনের সমস্ত রুমগুলোকে সার্চ করতে গিয়েছেন? আসলে মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলাটা ওটা একটা হ্যাবিচুয়াল লায়ার, তো বলে তো মিথ্যে কথা বলেছেন এবং বঙ্গভবন নিয়েও বলেছেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। ইমপিচমেন্ট কি ছেলে খেলার ব্যাপার? কৌস্তব রাইটলি বলছিল 2/3 মেজরিটি দরকার, যেটা নেই। ইনস্পাইট অফ দ্যাট তিনি চাইছেন না, ইমপিচমেন্ট চাইছেন। তার কারণ কি জানো তো, আমার খুব বহুকাল আগে আমাদের অফিস স্পোর্টসে আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে বাচ্চা ছেলে কোনো কিছুতেই প্রাইজ টাইজ না পেয়ে শেষ পর্যন্ত সরাসরি এসে যেখানে প্রাইজ দেওয়া হচ্ছিল চাইছিলেন যে আমাকে কোনো একটা প্রাইজ দেওয়া হোক, এবং তাকে একটা কনসোলেশন প্রাইজ দেওয়া হয়েছিল। এখন দিল্লির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কনসোলেশন প্রাইজ চাইছেন। তার কারণ গত দুদিন ধরে যে 300-350 ডেলিগেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের এক্সচেকারের যে কয়েক কোটি টাকা খরচা করে যে নাটক কুনাট্যরঙ্গ করলেন, শেষ পর্যন্ত তার হাতে রইল কি? পেন্সিলটাও রইল না।
কোনো বিরোধী রাজনৈতিক নেতা তোমার কথা অনুযায়ী কেউ দেখা করতে পর্যন্ত এলো না। সংসদে সারা ভারতবর্ষে এত রাজনৈতিক নেতা উপস্থিত, কেউ তাকে পাত্তা পর্যন্ত দিলে না। তার কারণ সারা ভারতবর্ষে মিডিয়া তাকে বয়কট করেছে এবং ইন্ডি জোটের তার সতীর্থরাও বুঝতে পারছেন এটা ভাড়াম্ব করতে উনি দিল্লিতে গেছেন। প্রশ্নটা হলো যে যদি ইমপিচমেন্ট প্রস্তাব বলে কয়ে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে একটা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা হলো, আচ্ছা তাহলে ওয়েস্টেজ অফ টাইম অফ দ্য পার্লামেন্ট হবে না? পার্লামেন্টে তো একে সময়ের অভাব। সেই পার্লামেন্টে যখন এই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা হবে ঘন্টার পর ঘন্টা, তখন ওয়েস্টেজ অফ টাইম হবে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট এটা জেনে যে 2/3 মেজরিটি আমার হাতে নেই। তো প্রশ্নটা এখানে, প্রশ্নটা আরেকটা জায়গায় তুমি রাইটলি পয়েন্ট আউট করছিলে। আচ্ছা, পার্থকে একাধিক স্ট্যান্ডিং কমিটিতে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করে, পারতেন জ্যোতিপ্রিয় মল্লিককে বহিষ্কার করতে, তিনি বহাল তবিয়তে এখন বিধানসভা করছেন। পারতেন কেষ্ট মন্ডলকে, তিনি বহাল তবিয়তে এখন বীরভূম জেলার নেতৃত্বে রয়েছেন। পারতেন মানিক ভট্টাচার্যকে, তিনি এখনো বহাল তবিয়তে বিধায়ক রয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের লেভেলে যত কিছু করাপশন, যারা জেল খেটেও এসছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হচ্ছে এরা সৎ, এরা ভুল করে জেলে কেউ পাঠিয়েছে। সন্ময়দা, আমি শুধু একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই। 2026 শর্মাদা, আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই, যেহেতু মানে এটা একটা অসম লড়াই এবং যে কাজটা অন্য মিডিয়ারও করার কথা ছিল সেটা করে না। এই মিনমিনে মিডিয়া এটা নিয়ে হেডলাইন করেনি, আমার ধারণা স্পিড নিউজে নেই, আমার ধারণা এটা একটা ছোট কর্নারেও ওই নিউজটাকে ব্রেক করেনি। দিল্লি পুলিশ কালকে রাতে প্রেস কনফারেন্স করেছে, আমাদের প্রতিনিধি দিল্লি পুলিশের সাথে কথা বলেছে। দিল্লি পুলিশ ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে আমরা কোনো ঘরে ঘরে সার্চ করিনি, বরঞ্চ উল্টোটা পশ্চিমবঙ্গ পুলিশ আমাদেরকে বলেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভিভিআইপি প্রোটেক্টি Z+ ক্যাটাগরির যে প্রোটেক্টি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং এটা একটা প্রোটোকল। সিএম যেখানে আসবে সেখানে সিএম এর ওখানে গাড়িগুলো ঠিক আছে কিনা সেখানকার চেকিং। 150 জন নাকি লোক চলে এসেছে, যেটা কারা? দিল্লি পুলিশের কাছে কোনো ইনফরমেশন ছিল না। 150 লোক, তারা কি নিয়ে এসেছে? সিএম এর ক্লোজ প্রক্সিমিটিতে যাবে, কিছু যদি হয়ে যায় তখন তো তৃণমূলই বলবে দেখো দিল্লিতে গিয়ে এখন এরকম একটা ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস নেত্রীর সাথে। দিল্লি পুলিশের কমিশনার, স্পেশাল কমিশনার, তিনি রিপাবলিককে কি জানিয়েছেন এবং প্রেস কনফারেন্সে কি বলেছেন শুনুন। पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में Z+ कैटेगरी की सुरक्षा निर्धारित है। तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है और इस बारे में पश्चिम बंगाल पुलिस ने हमें पहले ही बता दिया था। इसके बाद दिल्ली पुलिस ने चाणक्यपुरी और हैली रोड दिल्ली स्थित बंग भवन में व्यापक सुरक्षा और कानून व्यवस्था के इंतजाम किए। इस सिलसिले में न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है। मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग से 200 के करीब समर्थक पश्चिम बंगाल से आए हैं और दिल्ली के अलग अलग जगहों पर रह रहे हैं कि वीआईपी और अन्य वरिष्ठ नेता इन गेस्ट हाउसों और होटलों में जाएंगे। उसी के अनुसार इन जगहों पर पर्याप्त तैनाती की गई थी। हम अलग अलग स्तरों पर पश्चिम बंगाल पुलिस के साथ लगातार संपर्क में हैं और हमें आधिकारिक या गैर आधिकारिक तौर पर किसी भी अप्रिय घटना या सुरक्षा में चूक के बारे में कोई जानकारी नहीं दी गई है। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সবসময় ক্ষমতায় থাকবেন না। তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার আগে যে জিনিসটা করছে না, পারস্পরিক যে বোঝাপড়া, যে বিশ্বাস, এগুলো নষ্ট করে দিচ্ছে। দিল্লির মানুষ তাদের সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছে। দিল্লি পুলিশকে বাংলা পুলিশের কাছে ভিলেন বানিয়ে দিচ্ছে, আবার বাংলা পুলিশকে দিল্লি পুলিশের এগেনস্টে একটা ঢাল হিসেবে ব্যবহার করার ব্যাপার হচ্ছে। এটা কেন হচ্ছে? আমরা সবাই তো হাম হিন্দুস্তানি, আমরা ভারতীয়। এই প্রাদেশিক যে লড়াইটা লড়িয়ে দিয়ে অনেকে খুশি হন বর্ডারের ওপার থেকে, ওরা তো হবেনি। আমাদের মধ্যে লড়াইটা লড়িয়ে দিয়ে আমাদেরই দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা কেন খুশি হবেন তার জবাব চায় বাংলা। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।